নমস্কার, শুভ সকালের অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। নিশ্চয়ই ভালো আছেন, আমিও কিন্তু ভীষণ ভালো আছি। এখন বাজে সকাল 5:30। এখন থেকেই ব্লগটা শুরু করে দিলাম। তাড়াতাড়ি উঠে আগে শাক কয়েকটা বেছে নিলাম। শাকটা বেছে আর বাকি যে রান্না করব সেই রান্নার জোগাড়টা করে নেব। তারপরে আমি স্নান করব, বাসি কাজ সারবো, মানে আগে বাসি কাজ সারবো, তারপর স্নানে যাব। তারপর পুজো পাঠ করে খাওয়া দাওয়া করে রান্নাটা করে নেব চটপট। রান্নাটা হয়ে গেলে ঝাড়াঝাড়ি করব। সামনে আমাদের দেশের মহোৎসব আছে, তো সেই উপলক্ষে ঘরদোরগুলো একটু ঝাড়াঝাড়ি করতে হবে। ঝাড়াঝাড়ি ধোয়া মোছা অনেক কিছুই রয়েছে, তো সেই জন্য আজকাল তাড়াতাড়ি উঠে আগে রান্নার জোগাড়টা করে নিই। দিলে কী হবে, রান্নাটা হয়ে থাকলে একটা নিশ্চিন্ত। তারপর 12:30টার মধ্যে ঝাড়াঝাড়ি সব কিছু কমপ্লিট করে আমি গোপালকে সেবা দিয়ে দিই। 1টার দিকে আবার স্নান করে চলে আসি, তারপর 1টার সময় গোপালকে সেবা দিই। কী জানেন তো, এই কার্তিক মাস থেকে একদম মাঘ মাস পর্যন্ত, মাঘ মাসে তবু ঠিক আছে, কিন্তু পৌষ মাস পর্যন্ত গোপালের সেবার বড় অনিয়ম হয়। বিশেষ করে ওই দুপুরবেলার সেবাটা যখন দিই, ভোগ নিবেদন করি, অন্ন সেবাটা যে দিই, কেন বলুন তো, উঠতে উঠতে একটু দেরি হয়ে যায়। তারপর কাজকর্ম করে রান্না করতে করতে আমার 1:30 2টো বেজে যায়, মানে ভগবানকে অন্ন ভোগ দেখাতে দেখাতে 2টো বেজে যায়। এইটা হয়েছে সমস্যা। আর বৈশাখ থেকে মোটামুটি আশ্বিন মাস পর্যন্ত 12:30টার মধ্যেই ভোগ দেখিয়ে দিই। কেন বলুন তো, তখন মানে ভীষণ গরম পড়ে যায়, তখন 10:30টার মধ্যেই রান্না হয়ে যায়। আর এখন যতই ভাবি তাড়াতাড়ি রান্না করব, উঠতে তো দেরি হয়ে যায়। আর তাড়াতাড়ি উঠে করবোটা কি, হাতের কাছে তো কিছুই নেই, আপনারা তো জানেনই যারা আমার রেগুলার ভ্লগ দেখেন। এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, এই সমস্যার সমাধান যেদিন হবে সেদিন তার ভাবনা চিন্তা করা যাবে। শীতকালটাই বিশেষ করে তাড়াতাড়ি সেবা দেওয়ার জন্য। তো ভগবানকেও আমি এটা সবসময় বলে রাখি যে আমায় ক্ষমা করো, কিছু করার নেই, এই কয়েকটা মাস একটু মানিয়ে গুছিয়ে নাও। ভগবানও কিন্তু মানিয়ে গুছিয়েই নেয়। আমার এটা মনে হওয়া আর অনুভূতি থেকেই বললাম আর কি। যাই হোক, শাক কয়েকটা কাটাকাটি হয়ে গেছে, ওলকপিটা ভাজবো, সেই জন্য এটাও কেটে নিচ্ছি। তো চলুন সবজিগুলো এখন কেটে নিই, তারপর কথা বলছি। তো বাসি কাজ সেরে স্নান করে পুজো পাঠ করে খাওয়া দাওয়া করে এসে পড়েছি রান্নাঘরে, রান্না করব বলে। আর আগে একটা তরকারি বানিয়ে নিয়েছি, লাউ ডাঁটার তরকারি। এখন আমি ওলকপিগুলো ভাজবো। গ্যাস জ্বালাতে গিয়ে দেখলাম গ্যাসটা ফুরিয়ে গিয়েছে। তো বিকেলের দিকে এসে আমার বর যখন বললো যে গ্যাসের সিলিন্ডারটা নিয়ে যাব, ও দেখছে কি গ্যাস আছে। দেখছে বলতে কীভাবে কলমের একটা ওই যেখান দিয়ে গ্যাসটা বেরোয় ওখানে কলমটা ঢুকিয়ে দিতে দেখলো যে গ্যাস বেরোচ্ছে, দিয়ে বলছে এই তো গ্যাস আছে। তো আমি বললাম যে আমি 2বার 3বার ধরে জ্বালালাম, কই গ্যাস দেখলাম জ্বলছে না। তো তারপর গিয়ে দেখলাম যে সত্যি সত্যি জ্বালাতে গ্যাসটা জ্বলছে। তো বললো যে ওই ওভেনগুলো বার্নারে ধুলা জমে গিয়েছে, ওটা ভালো করে পরিষ্কার করো, যে ওই জন্য জ্বলতে জ্বলতে বোধহয় নিভে গেছে। তো আমি ভাবলাম দেখেছো কী কাণ্ড, অজ্ঞতা, আমাকে উনানটা ধরিয়ে রান্না করতে হলো। তো যাই হোক, উনানটা ধরিয়েও মাঝে মধ্যে রান্না করি যখন গ্যাস ফুরিয়ে যায়। আর কি বলুন তো, আমাদের দুজন তো, সেই জন্য গ্যাসে রান্না করাটাই বেটার। গ্যাসে আর উনানে দেখলাম রান্না করা একই খরচা, কেননা আমাকে কিন্তু সেই জ্বালানি কিনতে হয়, হয় কাঠ নাহলে ঘুঁটা, যাই কিনি না কেন খরচা কিন্তু একই পড়ে। তো সেই জন্য অজ্ঞতা ভাবলাম যে যেহেতু গ্যাস আছে তো গ্যাসে রান্না করাটাই বেটার। যখন অনেক লোকজন আসে তখন এই তুলা আঁচে রান্না করি। আর এই যে রান্নাঘরটা দেখতে পাচ্ছেন অনেক উঁচু হয়ে গেছে মাটি পড়ে, তো এই মাটিগুলোকে সরিয়ে ছাদের উপরটা যদি ফেলা যায় তাহলে এই মাটিটা সরিয়ে দিলে নিচু হয়ে যাবে। আর তখন আমি নিচে একটা পারবো আর কি, উনান পারবো, তখন উনানেই রান্না করব, বিশেষ করে ভাতটা। আর ওলকপিও ভাজা হয়ে গেছে, রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আর এখন শাকগুলো সেদ্ধ করব। শাক সেদ্ধ খেতে আমাদের ভালো লাগে। লাল শাকটা সেদ্ধ করে সরষার তেল, কাঁচা সরষার তেল আর কাঁচা লঙ্কা দিয়ে যখন চুটকে খাবো না, ভাতটা মেখে দারুণ লাগে। কিন্তু আমাদের বেশিরভাগ শাক নিয়ে এলে সেদ্ধই করা হয়। যে শাকগুলো ভেজে খাওয়ার সেগুলো ভেজে খাই, যেমন কলমি শাক, শুশনি শাক। এগুলো ছাড়া এই লাল শাক, পালং শাক, এগুলো কিন্তু আমরা বেশিরভাগ সময় সেদ্ধ করেই খাই, বেশ সুন্দর লাগে কিন্তু।
আর বাচ্চাটাও পড়তে এসেছে। আমি বললাম যে রান্নাটা আমার হয়ে এসেছে, তুই আগে পড়াগুলো করে নে, তো যেই পড়াগুলো আছে আগে তো মুখস্থ করতে হবে, তারপর আমি লেখাবো। তো আমার রান্না করতে করতে ওর পড়াগুলো সব মুখস্থ হয়ে যাবে, তারপর আমি ওকে লিখিয়ে দেবো। আর ওর দেখুন পড়া হয়ে গেছে বোধহয়, এদিক ওদিক একটু চঞ্চল হয়ে গেছে আর কি, অস্থির হয়ে গেছে। যাই হোক, আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে, এরপর বাচ্চাটাকে পড়িয়ে নেব। ওকে ছুটি দেওয়ার পর এখানটা গুছিয়ে গাছে ভগবানকে সেবা দিয়ে তারপর এখন একটা নতুন কাজ পেয়েছি, সেই কাজটাই আবার শুরু করব। তো আপনারা জানেন কি কাজ করি, আগের আমার ব্লগ যারা ডেলি দেখেন তারা জানেন। তো যাই হোক, ওই কাজটা করে নিলে তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে বিকেলে সমস্ত কাজ করে সন্ধ্যাবেলা টাইম ফ্রি থাকি। আর উনানটা কিন্তু খুব জ্বলছে, ঘুঁটাগুলো রোদে দেওয়া ছিল তো ভীষণ দাউ দাউ করে জ্বলছে। আর কাকিমাদের ওই ঘুঁটাগুলো খুব সুন্দর, অনেকে খুব বড় বড় ঘুঁটা বানায়, মানে 3-4টে ঘুঁটা দিলেই কি হয় উনানটা পুরো ভরে যায়। কিন্তু আমি যার কাছে ঘুঁটা নিই যে কাকিমার কাছে, তো উনি খুব সাইজের ঘুঁটা বানান, খুব সুন্দর, একদম বড়ও নয় একদম ছোটও নয়, বেশ সুন্দর, ওই জন্য আমার খুব পছন্দ হয়। ওনার কাছ থেকেই বেশিরভাগ নিই। আর ওনার কাছ থেকে ঘুঁটা নেওয়ার আরেকটা কারণ, ওনারা প্রচুর সবজি কেনেন আমার স্বামীর কাছ থেকে, তো সবজিতেই যে পয়সাটা হয় সেই পয়সা দিয়ে ঘুঁটাগুলো কিনে নিই। তাহলে কি হয়, কাটানো হয়ে যায় সবজির পয়সা দিয়ে, আমাকে এক্সট্রা পয়সা মানে আলাদা করে দিতে হয় না, এই জন্য গায়েও লাগে না। 100 টাকা 120 টাকা নেয় ঘুঁটার বস্তা এখন। তো যাই হোক, ওদিকে দুপুরে রান্নাবান্না সেরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে বিকেলের কাজকর্ম গুছিয়ে সন্ধ্যা দিয়ে একদম চলে এসেছি সন্ধ্যাবেলায়। আবার এই যে উনান ধরিয়ে নিয়েছি, তো ভাবলাম যে উনানেই যখন রান্না করছি আজকে দিনটা উনানেই রান্না করি। তো এই যে রুটি বানাবো, আটা একদম মেখে গোল গোল করে নিয়েছি। আর ওদিকে উনানটা ধরিয়েই বসেছি, কেননা আমার রুটি কটা বেলা হতে হতে উনানটা একদম সম্পূর্ণ ধরে যাবে, তবে কি রুটি ভাজতে সুবিধা। আর তা না হলে কি হবে, একটু ধোঁয়া হলে ধোঁয়া তাড়া গন্ধ ছাড়ে। তবু এই তুলা আঁচটাতে না রুটি ভালো করে ভাজা হয় না, মানে কড়াইতে ভাজা হয় কিন্তু সেঁকার সময় ভালো করে ঠিক মতো হয় না। তো যাই হোক, এখন এটা উনানটা যখন ধরিয়ে নিয়েছি এটাতেই রান্না করি, মানে রান্না বলছি এটাতেই রুটিগুলো ভেজে নিই। তো রুটি বেলা হতে হতে আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করছি। আমার এই কথার সাথে আপনারা একমত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন, হ্যাঁ, যেই কথাটা আমি বলতে যাচ্ছিলাম, যে দেখবেন আমাদের সমাজের কিছু মানুষ আছে, সেই মানুষগুলোর কথাবার্তার ধরন আচার ব্যবহার এমন হয় যে সেই মানুষগুলো কিন্তু আপনাকে অনেক কিছু ভাবতে বাধ্য করে, আপনি না ভাবতে চাইলেও। ঠিক যেমন আমার যখন বিবাহের বয়স হয়েছিল, আমার 23 বছরে কিন্তু বিবাহ হয়েছিল, এমন কিন্তু বেশি বয়স নয় 23 বছরটা, এখন তো লোক 30-32-এ বিবাহ করে। তো যাই হোক, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তারপর আমার দেখা দেখি শুরু হয়েছিল। তো অনেকেই পছন্দ করছিল, তো আমাদের বাড়ির থেকে পছন্দ হচ্ছিল না, আবার আমাদের বাড়ির থেকে যাদের পছন্দ হচ্ছিল তারা আমাকে পছন্দ করছিল না। এটাই হয় দেখাশোনার বিয়েতে, আপনারা জানেন। কিন্তু সেই সময় যখন বিবাহটা একটু ডিলে হচ্ছিল, অনেকে পছন্দ করছিল না, এভাবে আমার যখন বিয়ে হচ্ছিল না, আমার যখন বান্ধবীদের অনেকের বিবাহ টিবাহ হয়ে গেল, তো সমাজের কিছু মানুষের কথাবার্তার ধরন ছিল যে আমি কালো, আমার বিবাহ হবে না, কালো মেয়েকে বেশি পড়াশুনো করাতে নেই। তারপরে আমার বাবার অর্থনৈতিক পরিস্থিতিও অতটা ভালো নয়, তো অনেকেই বলেছিল হ্যাঁ, যাদের অর্থনৈতিক পরিস্থিতি ভালো নেই এত মানে এত পড়ানোর কি দরকার ছিল, 18-19-এ বিয়ে দেওয়া ছিল, মানে ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কথা শুনেছি। তো তাদের সেই বার্তার ধরন শুনে আমি একটা সময় ভেবেছিলাম যে আমার বাবা মার কাছে আমি যত না বোঝা, তার থেকে বোধ হয় অনেক বেশি বোঝা হয়ে গেছি এই মানুষগুলোর কাছে। দেখবেন সমাজের এই মানুষগুলো না এটাই ভাবিয়ে তোলে যে একটা মেয়ে তার পরিবারের কাছে যত না বোঝা, তার বাবা মার কাছে যত না বোঝা বলে মনে হয়, সমাজ কিন্তু ভাবিয়ে দেয় যে তুমি তোমার বাবা মার কাছে বোঝা হয়ে গিয়েছো। তো একটা সময় আমিও কিন্তু তাই ভেবেছিলাম যে সত্যিই তো আমার সব বান্ধবীদের, মানে প্রায় সব বান্ধবীদেরই বিবাহ হয়ে গিয়েছিল, শুধু আমিই ছিলাম। তো আমার তখন মনটা খুব খারাপ হতো যে সত্যিই আমার বাবার অর্থ সামর্থ্য নেই, আমি দেখতে ভালো নেই বলেই আমার বিবাহ হচ্ছে না। তো এমনটা না, আপনারা করবেন না। আর আমি যতই বলি আপনারা করবেন না, যাদের সমালোচনা করার অভ্যেস তারা কিন্তু করবেই। আর দেখবেন আপনার পেছনে সমালোচনা করবে, আবার আপনার সামনে আপনাকেই ভালো কথা, মানে ভালো ভালো আহা উহু করবে। এটাতে না তারা হচ্ছে যে মজা পায়। ভাববেন না যে আহা উহু যারা করে তারা আপনার কষ্ট বা দরদ বোঝে, একেবারেই কিন্তু নয়। আর সেটা কখন প্রকাশ পায় জানেন তো, যখন আপনার সাথে ঝগড়া লাগবে ঠিক সেই সময় বলে দেবে এই জন্যই তোর মেয়ের বিয়ে হচ্ছে না, এই জন্যই তোর ছেলের বিয়ে হচ্ছে না। দেখবেন তখনই বুঝবেন যে অ্যাকচুয়ালি আমাদের পেছনে সমালোচক যারা, যারা সামনে আহাহুহু করে, কষ্টের মানে ভান করে, তারা আদপে কেউই আপনার কষ্ট বোঝে না। তাই আমার মনে হয় যে কষ্ট সবসময় ভগবানের কাছেই শেয়ার করা উচিত, তাই না? তো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বেলাবেলি হয়ে গেছে, এবার রুটিটা ভাজবো, আর রুটিটা ভাজা হয়ে গেলে আমি চাটা খাবো।
তো রুটি হয়ে গেছে, এরপর চা বানাবো, তারপর চাটা খেয়ে মশারি টাঙিয়ে একদম কবিতা প্র্যাকটিস করতে বসে পড়বো। মশারিটা খাটিয়ে নিই কেন বলুন তো, হালকা একটু গরমের ভাব চলে এসেছে তো, মানে ভীষণ মশা। আপনি যদি মশারিটা না খাটিয়ে মানে জাস্ট 2 মিনিটও বসে থাকেন, আপনার পা হাতগুলো পুরো জ্বালিয়ে দেবে। তো যাই হোক, চা হয়ে গেছে, দলায় দুলতে দুলতে চা খাবো, আর ওদিকে দুধের কড়াইটা বসিয়ে দিয়েছি। তো এটাই ছিল আজকের ব্লগ। চলুন ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।